একজন মা তার ছেলেকে লেকের পানিতে হারিয়ে ফেলার পর থেকে ডিভোর্সি আর একাকী জীবন বেছে নিয়েছিল। তার ছেলের মৃতদেহ কখনো খুঁজে পাওয়া যায়নি, ফলে এই মায়ের জীবনে ছিল এক অমীমাংসিত রহস্যের নীরব বেদনা। কিন্তু 9 বছর পরে একদিন সে স্কুলের সামনে একটি কিশোর ছেলেকে দেখতে পায়, যার সব বৈশিষ্ট্য মিলে যাচ্ছিল তার হারিয়ে যাওয়া ছেলের সাথে। পুলিশের পুনরায় অনুসন্ধানে অস্বীকৃতি আর পরিবারের অসহযোগিতা ও সন্দেহ তাকে অসহায় করে তোলে। ফলে সত্য খুঁজে বের করার জন্য শুরু হয় এই মায়ের একাকী বিপজ্জনক এক জার্নি, যে জার্নিতে রয়েছে সাসপেন্স, ড্রামা, ইমোশন আর একের পর এক অবিশ্বাস্য সব টুইস্ট। দ্য ড্রাউনিং একটি ব্রিটিশ 4 এপিসোডের টেলিভিশন থ্রিলার ড্রামা মিনি সিরিজ। এটি 2021 সালে চ্যানেল 5-এ সম্প্রচারিত হয়। জোডি চরিত্রে অভিনয় করেছেন জিল হেইফেনি। চতুর্থ ও শেষ এপিসোড। শুরুতেই আমরা দেখতে পাই একদিকে জোডি ড্যানিয়েলকে নিয়ে বাড়িতে আসে, অন্যদিকে দেখা যায় মার্ককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হচ্ছে। ড্যানিয়েল হয়তো আরো আগেই জোডিকে মা ভাবতে শুরু করেছিল আর এখন নিজেকে টম ভাবতে শুরু করেছে। সে আগ্রহের সাথে তার মায়ের কাছে তাদের শেষ দেখার স্মৃতি জানতে চাইলে জোডি বলে, আমরা লেকের পাশে পিকনিক করছিলাম, সেখানে আমার বাবা মা, আমার ভাই, আমি, তুমি, আমার বেস্ট ফ্রেন্ড কেট আর তোমার বাবা ছিল। বাবাকে মনে আছে? তুমি তার সাথে রেকর্ডিং স্টুডিওতে দেখা করেছো। হ্যাঁ মনে আছে। আচ্ছা আমার ছোটবেলার কথা বলো, আমি কেমন ছিলাম? জোডি জানাই, তুমি হাসতে আর আমাকে হাসাতে খুব ভালোবাসতে। আমার স্মৃতিতে তোমার যত স্মৃতি আছে তুমি হাসছো। মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে আমরা তোমাকে হারিয়ে ফেলি। আর সেই সময় সেখানে এক দম্পতি হেঁটে যাচ্ছিল, তাদের আর কখনো দেখা যায়নি। আমার মনে হয় ওটা মার্ক এবং তার স্ত্রী ছিল। আমরা দেখি জাল কাগজপত্র তৈরির হোতা লোকটি আদির বিষয়ে তার লোকদের সাথে কথা বলছে। সেদিন তারা দেখেছিল আদি এসে এখানে ভাঙচুর চালিয়েছে। সে কাউকে ফোন দেয় আর আদির অফিসের অ্যাড্রেস টেক্সট করতে বলে। দৃশ্য চলে আসে জোডির মায়ের বাড়িতে। দেখা যায় কেট তার মেয়েকে রেডি করছিল, তারা তার নানি বাড়িতে যাবে। আমরা বুঝতে পারি হয়তো কেট জোডির ছেলেকে নিয়ে এই বাড়িতে ফিরে আসা উপলক্ষে সে নিজেকে আড়াল করতে চাইছে। তবে জোডির মা চায় তারা এখানে সবার সাথে থাকুক, তাই অবশেষে কেট তার বেড়ানো ক্যান্সেল করে। জোডি আর ড্যানিয়েল চলে আসলে কেট নিজের পরিচয় দেয়। হ্যালো ড্যানিয়েল, আমি তোমার বাবার স্ত্রী, আমাকে কেট বলে ডেকো। ঘরের ভিতরে ঢোকার মুহূর্তে জোডি ড্যানিয়েলের কাছে জানতে চায় সে তাকে কি নামে ডাকবে। ড্যানিয়েল জানায় সে ড্যানিয়েল নামের সাথে যেহেতু অভ্যস্ত তাই আপাতত এটাই। ঘরে ঢুকে পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দেয় ড্যানিয়েলকে। খাবার পরিবেশনের এক পর্যায়ে জোডি লক্ষ্য করে তার ভাই আর মা ভেতরের আঙ্গিনায় কি একটা বিষয় নিয়ে তর্ক করছে। সে সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার মা আর ভাইয়ের আচরণ তার স্বাভাবিক লাগছে না, আর এই বিষয়টা জোডির মনের উপর বেশ প্রভাব ফেলে তা বোঝা যায় সে যখন সামান্য বিষয়ে ড্যানিয়েলের উপর বিরক্তি প্রকাশ করে। বেন আর কেট অবাক হয়ে যায়। আসলে জোডি টমকে ফিরে পেয়েও ঠিক কমফোর্টেবল ফিল করছে না, কারণ টমকে নিয়ে তার পরিবারের কোনো উচ্ছ্বাস নেই। এটা তাকে কিছুতেই স্বস্তি দিচ্ছে না। আর এরপরেই জোডি ড্যানিয়েলকে নিয়ে বের হয়ে যায়। ড্যানিয়েলকে নিয়ে জোডি তার ল্যান্ডস্কেপ অফিসে আসে। এখানে কাজের পাশাপাশি একটা সুন্দর আর রিল্যাক্স সময় কাটে জোডির। সিন কাট হলে আমরা দেখি জোডির মা বিষণ্ণ মনে তাদের পারিবারিক অ্যালবামে রাখা পুরানো ছবি দেখছে। জোডি আর টমের একটা ছবিতে হাত রেখে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সিন আবার কাট হয়। আমরা দেখি বেন আর কেট জোডির ভাই জেসনের অফিসে দেখা করতে এসেছে। তারা দুজন কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত মনে হচ্ছে। এই সময় বেন জেসনের কাছে ড্যানিয়েল সম্পর্কে তার মতামত জানতে চায়। সে বলে, তুমি কি আসলেই বিশ্বাস করো যে সে টম? জেসন জানায় এখন আর কে কি বিশ্বাস করে সেই প্রশ্ন নেই। ডিএনএ রিপোর্ট বলছে যে 99% মিল আছে। বেন, সে তোমার ছেলে। বেন বলতে চায় রিপোর্ট কি কখনো ভুল হতে পারে না? জেসন বলে একেবারেই না। তারপরেও কেট জানায় তারা পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আরেকটি পরীক্ষা করতে চায়। একদিকে জেসন মনে করছে বেন আর কেট আসলে টমের এই ফিরে আসা মেনে নিতে পারছে না। অন্যদিকে কেট আর বেন বলছে যে এটা একটা জীবন বদলে দেওয়ার মতো ব্যাপার, আর তাই সব মেনে নেওয়ার আগে তারা কেবল আরেকটি পরীক্ষা চায়। এই সময় তারা তর্কে জড়িয়ে পড়ে আর সেটা একটা কুৎসিত কলহে মোড় নেয়। একজন আরেকজনকে সন্দেহ আর দোষারোপ করতে থাকে। অবশেষে যাওয়ার আগে কেট বলে যায় তারা জেসনের সাহায্য ছাড়াই আরেকটি ডিএনএ টেস্ট করাবে।
দৃশ্য আসে জোডির ল্যান্ডস্কেপ অফিসে। দেখা যায় আদি কাজ করছে আর একদিকে দুজন মানুষ একটি গাড়িতে বসে তাকে লক্ষ্য করছে। তারা কোনো একটা নম্বরে ফোন করে জানায় তারা সঠিক লোকটিকে খুঁজে পেয়েছে। তারা হয়তো সেদিনের ভাঙচুরের জন্য আদির উপর প্রতিশোধ নিতে চায়। এ সময় হঠাৎ জোডির মোবাইলে একটা মেসেজ আসলে সে লক্ষ্য করে এটা তার আবেদনকৃত ডিএনএ টেস্টের রিপোর্ট। জোডি ভয়ে ভয়ে ফাইলটা ওপেন করে, দেখে লেখা আছে নো ম্যাচ, অর্থাৎ তার ডিএনএ এর সাথে ড্যানিয়েলেরটা ম্যাচ করেনি। জোডি কি করবে বুঝে উঠতে পারছিল না। তার যেন হঠাৎ সবকিছু ফাঁকা হয়ে গেল। এ সময় জেসন ফোন দিয়ে জানায় সে আসছে। জেসন আসলে জোডি বলে ভালো হয়েছে তুমি এসেছো। সে জেসনকে বলে সে ব্যক্তিগতভাবে তার আর ড্যানিয়েলের ডিএনএ টেস্টের স্যাম্পল পাঠিয়েছিল। পুলিশ যে টেস্ট করেছে তার আগেই এটা পাঠানো হয়েছিল। আজ সেটার রেজাল্ট এসেছে, জানিয়েছেন নো ম্যাচ। এটা শুনে জেসন একটু উত্তেজিত হয়ে পড়ে আর বোঝায় যে এখন আমাদের পুলিশের ফলাফলের উপরই নির্ভর করতে হবে। জেসন এ সময় টমের কথা বলে জোডিকে ইমোশনালি ম্যানিপুলেট করতে থাকে। জোডি কিছু একটা ভাবে, তারপর জেসনকে রিকোয়েস্ট করে মার্কের সাথে একটা ভিজিট অ্যারেঞ্জ করার জন্য। জেসন জানতে চায় কেন। জোডি বলে আমার কিছু বিষয় জানা দরকার। জেসন বাঁকা স্বরে বলে যাও, তার এখন 20 বছরের সাজা হবে, কাজেই এর থেকে মুক্তি পেতে সে অনেক কিছু বলতে রাজি হবে। জোডি কথা বাড়াতে চায় না। জেসন বলে আচ্ছা দেখি, আমি জেলে ফোন দিচ্ছি, ওরা তোমার পাসপোর্ট চাইবে কিন্তু। জোডি বলে হ্যাঁ ওটা রেডি আছে। ড্যানিয়েলের দেখাশোনার দায়িত্ব ইয়াসমিনকে দিতে বলে জোডি চলে যায় জেলখানার দিকে। এদিকে জেসন ইয়াসমিনকে মিথ্যা বলে যে জোডিকে একটু তাড়াহুড়ো করে চলে যেতে হয়েছে, একজন সমাজকর্মীর সাথে কি একটা জরুরি কাজ আছে। ও ফিরে না আসা পর্যন্ত ড্যানিয়েলকে আমি রাখবো বলেছি। ইয়াসমিন রাজি হয়ে যায় আর ড্যানিয়েলকে গাড়ি চালাতে দেবে এই শর্তে তাকে রাজি করায় জেসন। আর ড্যানিয়েলও খুশি মনে জেসনের গাড়িতে চড়ে বসে। জেসন ইয়াসমিনকে কেন মিথ্যা বলল তা আমরা একটু পরেই জানতে পারবো। দৃশ্য পরিবর্তন হলে দেখি জোডি জেলখানায় এসেছে মার্কের সাথে কথা বলতে। মার্কের চেহারা বলে দিচ্ছিল সে জোডির উপর ক্ষেপে আছে। মার্ক ছেলের কথা জানতে চাইলে জোডি বলে সে ভালো আছে। মার্ক কাটা কাটা স্বরে বলে তুমি এখানে এসেছো আমাকে বলতে যে তুমি একটা ভয়াবহ ভুল করেছো, তাই না? আর এ কথা বলেই মার্ক সেখান থেকে চলে যেতে চায়। জোডি উঠে দাঁড়ায়, বলে দাঁড়াও দাঁড়াও, হয়তো আমরা একে অপরকে সাহায্য করতে পারি। দৃশ্য চলে আসে জেসন আর ড্যানিয়েলের কাছে। জেসন খুব দ্রুত গতিতে গাড়ি চালালে ড্যানিয়েল তাকে সতর্ক করে। এ সময় জেসন বলে পুলিশ চেষ্টা করলেও আমাদের ধরতে পারবে না। এমনকি জেসন তাকে বলে এখন আমরা নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি, এদিকে আমাদের একটা প্রপার্টি আছে, সেখানে তোমাকে নিয়ে যাব। সিন আবার জোডি আর মার্কের কাছে আসলে দেখি মার্ক কিছুটা শান্ত হয়ে চেয়ারে বসে আছে। এ সময় জোডি মার্কের স্ত্রী কিভাবে মারা গেল জানতে চায়, কিন্তু মার্ক বলে এর সাথে তার কি সম্পর্ক, তুমি আমার সাথে আর কি কি করতে চাও? তুমি ড্যানিয়েলকে ধরেছো, তুমি আমাকে এখানে রেখেছো, তোমার কাছে এগুলো যথেষ্ট মনে হচ্ছে না? অবশেষে মার্ক নিজেকে নিয়ন্ত্রণ করে আর কিছুটা স্বাভাবিক হয়। জোডির অনুরোধে মার্ক এবার জানায় এর আগে সবাইকে বলা হয়েছিল তার মা ক্যান্সারে মারা গেছে, কারণ এটা বলা হলে কথা ওখানেই থেমে যেত, কিন্তু এটা মিথ্যা ছিল। সত্যি হলো যখন ড্যানিয়েলের বয়স 4 তখন সে আত্মহত্যা করেছিল। ড্যানিয়েলকে জানানো হয়নি কারণ এই কষ্টের ভার হয়তো সে বয়ে বেড়াতে পারত না। মার্ক আরো বলে তার মা ছিল খুবই মজার, আন্তরিক, একজন অসাধারণ মানুষ। আমরা খুশি ছিলাম। সে একটা বাচ্চা চেয়েছিল, আমরা বাচ্চা নিলাম এবং এটা দারুণ একটা অনুভূতি ছিল। কিন্তু যখন শিশুটির জন্ম হলো সে বদলে গেল। মনে হচ্ছিল সে ড্যানিয়েলের উপর বিরক্ত আর সে আমাকে ঘৃণা করতে লাগলো। আমার মনে হয় সে নিজেকেও ঘৃণা করত। ডাক্তার বলেছিলেন এটা ঠিক হয়ে যাবে। একদিন সকালে আমি ড্যানিয়েলকে নিয়ে গ্রোসারি কিনে বাড়ি ফিরি, তো বাড়ির দরজা খুলে দিয়ে আমি গাড়ি থেকে গ্রোসারি এনে দেখি ড্যানিয়েল উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার মা উপরে ঝুলছিল। মার্কের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিল তাকে কতটা কষ্টের ভিতর দিয়ে যেতে হয়েছে আর সে তার ওয়াইফকে কতটা মিস করে। অবশেষে মার্ক বলে ঈশ্বরকে ধন্যবাদ যে ড্যানিয়েল তার স্মৃতি থেকে এটা সম্পূর্ণ মুছে ফেলেছে। আর এখানে আমরা বুঝতে পারি মার্ক ড্যানিয়েলকে বিষয়টা মনে করাতে চায় না, কারণ তার মার এমন বদলে যাওয়ার কারণ যে ড্যানিয়েল নিজে এটা জানলে সে হয়তো নিজেকে অপরাধী ভাবতে পারে আর সেক্ষেত্রে তার জীবনটাও অনেক কঠিন হয়ে যাবে। দুজনে নীরবে কিছুক্ষণ বসে থাকে।
আমরা অনেকেই হয়তো রিলেট করতে পারবো মেয়েদের এই পোস্টপার্টাম অ্যাংজাইটি আর ডিপ্রেশনের বিষয়টা। মার্ক কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, কাউকে হারানোর অনুভূতি এমন যে তুমি কিছুই করতে পারবে না ওদের ফিরিয়ে আনার চেষ্টা করতে। এদিকে এই সত্যের মুখোমুখি হয়ে জোডির মন স্বস্তির পাশাপাশি বেদনায় ভারী হয়ে ওঠে। জোডি বলে, আমার বিশ্বাস করতে ইচ্ছা করছিল যে এটা টমি। আমি ঠিক করে ভাবতে পারছিলাম না। জানি না তুমি আমাকে কিভাবে ক্ষমা করবে। এ সময় জোডি তার নিজের করা ডিএনএ টেস্টের কথা বলে, জানাই এটা আমার সাথে ম্যাচ করেনি। ওরা কিভাবে আলাদা হতে পারে আমি জানি না। জোডির চোখ থেকে পানি পড়তে থাকে, সে নিজেকে সামলাতে পারছিল না। জোডি আরো বলে, আমি এখন পুলিশের কাছে যাচ্ছি, তারা আবার পরীক্ষা করবে এবং আমি তোমাকে এখান থেকে বের করে আনবো, আমি কথা দিচ্ছি। মার্ক সব শুনে নীরব হয়ে যায়। সিন চলে আসে জোডির ফার্মে। দেখা যায় ফার্মের ড্রাইভার ভেনিস আদিকে গাড়িতে নিয়ে বের হচ্ছে, তাকে যাওয়ার পথে তার বাড়িতে নামিয়ে দেবে। এদিকে আগে থেকে অপেক্ষা করা লোকগুলিও পিছু নিতে থাকে। তারা এসেছে আদিকে একটা শিক্ষা দিতে। আদি খেয়াল করে মোটরসাইকেলে দুজন তাদের গাড়িকে ফলো করছে, কিন্তু আদি ভেনিসকে এসবের সাথে জড়াতে চায় না, তাই সে অনেকটা জোর করেই রাস্তায় নেমে যায়। তবে অনেকক্ষণ পিছু নেওয়ার পরে যখন ধরা পড়তেই যাবে তখন ভেনিসই এসে বাঁচিয়ে নেয়। অর্থাৎ ভেনিস তাকে ছেড়ে যায়নি, সে আশেপাশেই ছিল। সিন কাট হয়, আমরা দেখি জেসন আর ড্যানিয়েলের গাড়ি এখনো ছুটে চলেছে। আর এক সময় তারা একটা জঙ্গল ঘেরা লেকের পাশে একটি বাড়িতে পৌঁছে যায়। এদিকে জোডি জেল থেকে বাইরে এসেই ইয়াসমিনকে ফোন করে। জানতে পারে ড্যানিয়েলকে জেসন নিয়ে গেছে, কিন্তু ওরা কোথায় গেছে সে জানে না। জোডি চিন্তায় পড়ে যায়। আমরা দেখি জেসন আর ড্যানিয়েল দাঁড়িয়ে আছে লেকের পাশে। জেসন জানায় তার বাবা মা এটাকে সাপ্তাহিক ছুটি কাটানোর জন্য ভ্যাকেশন হোম হিসেবে ব্যবহার করতেন। এটা যে এখন তার প্রপার্টি জেসন সেটাও জানায়। জেসন ড্যানিয়েলকে জঙ্গলের মধ্যে কিছু দেখাতে নিয়ে যায়। জোডি প্রথমে জেসনের অফিসে ফোন করে, কিন্তু সেখানে সে নেই। এরপর তার মার কাছে ফোন দিয়ে জানতে চায় জেসন এখানে কিনা। নেই জানার পর বলে জেসন ইয়াসমিনকে মিথ্যা বলে ড্যানিয়েলকে কোথাও নিয়ে গেছে। চেম্বারে জেসনের জরুরি মিটিংও সে মিস করেছে। জেসনের অফিস থেকে বলেছে তারা জানে না সে কোথায়, এমনকি পুলিশ তাকে আরেকটা ডিএনএ পরীক্ষার জন্য খুঁজছে। আর এদিকে সে ড্যানিয়েলকে নিয়ে উধাও হয়ে গেছে। তার মা এসব শুনে কি যেন অজানা আশঙ্কায় ভীত হয়ে পড়ে এবং বলে, মনে হয় আমি জানি সে কোথায় আছে, তুমি এক্ষুনি আমাকে বাসায় এসে নিয়ে যাও। জেসন ড্যানিয়েলকে একটা পুরানো বোটে করে নির্জন আর বিশাল লেকটিতে নিয়ে আসে। বাচ্চাটি ভয় আর ঠান্ডায় জড়সড় হয়ে যায়। জেসন হঠাৎ বলে বসে, তুমি টম নও, বুঝতে পেরেছো? আর জোডিও তোমার মা নয়। আমি শুধু তাকে জেল থেকে দূরে রাখতে চেয়েছি। ড্যানিয়েল বলে, কিন্তু ডিএনএ টেস্ট? জেসন বলে, ইচ্ছা করলেই মিথ্যা রিপোর্ট বানিয়ে নেওয়া যায়। ড্যানিয়েল কাঁপতে কাঁপতে বলে, আমার বাবা? জেসন জানায়, হ্যাঁ, মার্ক নির্দোষ আর সেই তোমার বাবা। এ কথা বলে জেসন বোট চালিয়ে সেটিকে লেকের মাঝখানের দিকে নিয়ে যেতে থাকে। কিছু সময় পরেই জোডি আর ওর মা লেক হাউজে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমেই জোডি বলে, আমাকে আবার কখনো এখানে ফিরে আসতে হবে ভাবতেই পারিনি। অর্থাৎ জোডির ছেলে টম এখানেই লেকের পানিতে ডুবে গিয়েছিল। তারপর মাকে প্রশ্ন করে, জেসন কেন ড্যানিয়েলকে এখানে আনবে? জোডির মা শুধু বলে, চলো ভেতরে যাই। ঘরে ঢুকে জোডি ড্যানিয়েলকে ডাকতে ডাকতে এদিক সেদিক খুঁজতে থাকে। জেসনকে দেখা যায় ঘরের ভিতরে নিচু হয়ে কিছু একটা করছে। তাদের মা জেসনের দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থাকে। জেসন বলে, সে তো ইয়াসমিনের সাথে আছে, ওখানেই আমি তাকে শেষ দেখেছিলাম। জোডি বলে, আমি জানি সে এখানে আছে। তাদের মা ছেলের এই মিথ্যা কথা শুনতে শুনতে এক সময় রাগে ফেটে পড়ে। বলে, যথেষ্ট হয়েছে জেসন, বিষয়টা এখানেই থামাতে হবে। তুমি তাকে বলো তুমি কি করেছো, না হলে আমি বলবো। জোডি বলে, তুমি কি বলতে চাইছো? সে কি করেছে? জেসন তার মায়ের কাছে পৌঁছানোর আগেই তার মা বলে দেয় জেসন টমকে মেরে ফেলেছে। বলার সাথে সাথে জেসন তার মায়ের মুখে সজোরে একটা চড় দেয়। তার মা ঘুরে পড়ে যায়। জোডি দৌড়ে জেসনকে ঠেকানোর চেষ্টা করে আর ফোন বের করে পুলিশকে ফোন করতে গেলে জেসন ফোন কেড়ে নিয়ে নেয়। জোডি চিৎকার করতে থাকে, ফোনটা দাও, মা এটা কেন বলল?
জেসন এবার পুরোপুরি ভেঙে পড়ে আর অস্বাভাবিক ভঙ্গিতে বলতে থাকে, আমি টমকে ভালোবাসি, বিশ্বাস করো আমি দুঃখিত, আমি শুধু হতবাক হয়ে গিয়েছিলাম, আমি তাকে হত্যা করিনি। এরপর জেসন সেদিনের ঘটনা বর্ণনা করতে থাকে আর আমাদের ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য দেখানো হয়। জেসন বলে, তুমি সেদিন খেয়াল করনি, কিন্তু বেন আর কেটের অন্তরঙ্গতা দেখতে পেয়ে আমি আপসেট হয়ে গিয়েছিলাম। ওরা সারাদিন গল্প করেছে, সারাদিন ওরা একে অপরের কাছ থেকে সরেইনি। আমার বিশ্বাসই হচ্ছিল না যে তুমি এসব খেয়াল করনি। আর তুমি তো বারবিকিউ জ্বালানোর চেষ্টা করছিলে, কিন্তু পারছিলে না। তুমি কিছু একটা নিতে এখানে ঘরে এসেছো আর ঠিক সেই সময় বাবা তার ওয়াইনটা কাপড়ে ঢেলে দিলে মা সেদিকে মনোযোগ দেয়। আমি লক্ষ্য করলাম ঠিক তখনই কেট আর বেন সুযোগটা নিল। তারা দুজনে একান্ত সময় কাটাতে বনের দিকে চলে গেল আর টমও তার বাবার পিছু নিল, কারণ সে তার বাবার কাছে থাকতে চাইতো। তাই আমি টমকে অনুসরণ করলাম। আমি তাকে ওখান থেকে অন্যদিকে সরিয়ে নিলাম। আমরা কিছুক্ষণ লুকোচুরি খেললাম বনের ভিতরে। আমি তাকে হ্রদের কাছে নিয়ে গেলাম, কারণ তার কাছে সেই ছোট নৌকাটা ছিল, মনে আছে? আর তারপরই এটা ঘটলো। আমার একটা ইম্পর্টেন্ট ফোন এলো আর এটা ছিল এমন একটা চাকরির প্রস্তাব যেটার জন্য 200 জন আবেদন করেছিল আর তারা আমাকেই নির্বাচন করেছিল। তারা আমাকে জবটি অফার করার জন্য ফোন দিয়েছিল। আমার জীবনের সেরা দিন হওয়ার কথা ছিল ওটা। আর তারপরই যখন ফোনটা শেষ হলো আর আমি তাকে দেখতে পেলাম, আমি তাকে বাঁচানোর সব চেষ্টা করেছি, কিন্তু ততক্ষণে সে চলে গেছে। বলতে বলতে জেসন কান্নায় ভেঙে পড়ে। জোডি এক দৃষ্টিতে শুধু শুনে যাচ্ছিল। তার চোখ থেকে যেন এক্ষুনি পানি গড়িয়ে পড়বে। তার নিজের ভাইয়ের কাছ থেকে তার সন্তান হারানোর সেই আসল সত্যিটা শুনছিল, যা তার কাছ থেকে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল। জেসন বলে চলে, আর আমি তখনই জেনে গেছি যে আমাদের জীবন আর কখনো আগের মতো হবে না। আমি জানতাম যে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমারই দোষ ছিল, ওর মৃত্যুর জন্য আমি দায়ী ছিলাম। আর আমার মাথায় যখন এই চিন্তা ঢুকলো যে এমন একজন অপরাধীকে কোনো আইন সংস্থা নিয়োগ দেবে না, তখন আমি প্রমাণ লুকাতে ব্যস্ত হয়ে পড়লাম। আমি তার শরীরটা আরো বাইরে ঠেলে দিলাম, গভীর পানিতে, যেন খুঁজে পাওয়া না যায়। জঙ্গল থেকে বের হয়ে আমি অন্যদের সাথে টমের খোঁজাখুঁজিতে যোগ দিলাম। জোডি তার মায়ের দিকে তাকিয়ে প্রচন্ড হতাশায় শুধু এইটুকু বলতে পারে, তুমি জানতে? হে ঈশ্বর, তুমি জানতে? এই সময়ে জেসন বলে, না, প্রায় 1 বছর পর্যন্ত মা জানতো না। তারপর আমি তাকে জানাই। আর তারপর জোডি, আমি তোমাকেও বলতে চেয়েছিলাম, কিন্তু তখন মা বলেছিল এতে কি লাভ হবে, তাই আমরা চুপ করে রইলাম। এ সময় জোডি জানতে চায় সে ড্যানিয়েলের ফলস ডিএনএ পরীক্ষা কেন করেছিল। জেসন জানায় সে ভেবেছিল ড্যানিয়েল টম হলেই হয়তো এই সব সমস্যা অদৃশ্য হয়ে যাবে, তাই সে ক্ষমতা আর কানেকশন ইউজ করে ফলাফল পরিবর্তন করে। আমি এটা তোমার জন্য করেছি জোডি, আমি এটা করেছি তোমার জন্য, কারণ তুমি ভেঙে পড়েছিলে। আমি টমকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তোমার কাছে। জোডি যার পর নাই অবাক হয়ে যায়। এমনকি জেসন যখন বলে যে যদি ড্যানিয়েলের আবার পরীক্ষা করা হয় তাহলে আমি তা হতে দিতে পারবো না, তখন জোডি সত্যি সত্যি ভয় পেয়ে যায়। সে বুঝে যায় ড্যানিয়েলকে নিয়ে এখানে আসার কারণ। অজানা আশঙ্কায় তার বুক কেঁপে ওঠে। ড্যানিয়েল এখন কোথায় আছে জানতে চায়। জেসন বলে সে হ্রদের ধারে আছে, সে জোডিকে আটকাতে চায়, কিন্তু জোডি জেসনকে ঠেলে সরিয়ে বেরিয়ে আসে। জেসন জোডির পিছনে পিছনে ছুটতে থাকে। জোডি ড্যানিয়েলের নাম ধরে ডাকতে ডাকতে জঙ্গলের ভেতর আসলে ড্যানিয়েলের কণ্ঠ শুনতে পায়। একটা পুরানো ঘরে আটকে রাখা ড্যানিয়েলকে পেয়ে যায়। ড্যানিয়েলকে নিয়ে জোডি যত তাড়াতাড়ি সম্ভব সরে যেতে চায়, কারণ সে বুঝে গেছে জেসন কি করতে পারে। সে একবার চাকরি পাওয়ার জন্য টমকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এখন চাকরি বাঁচাতেও সে সবকিছু করবে। কোনো রকমে জোডি আর টম নৌকায় উঠে সরে পড়তে থাকে জেসনের নাগালের বাইরে। জেসনও যেন হিতাহিত জ্ঞান হারিয়ে নেমে পড়ে পানিতে। হয়তো ভেবেছে শেষ মুহূর্তে জোডি হয়তো তাকে বাঁচিয়ে নেবে, কিন্তু জোডি দুর্বল হতে যেও নিজেকে সামলে নেয়। ড্যানিয়েল আর জোডির সামনেই জেসন পানিতে ডুবে মারা যায়। আর অবসান হয় এক অমীমাংসিত রহস্যের, সেই সাথে জোডির অনিশ্চিত পথ চলার। শেষ দৃশ্যে আমরা দেখি জোডি ড্যানিয়েলকে নিয়ে লেকের পাশে দাঁড়িয়ে আছে, হাতে ফুল নিয়ে। পিছনে বেন আর কেট, আরেকদিকে মার্ক দাঁড়িয়ে আছে। ড্যানিয়েল ফুল ছুঁড়ে দেয় পানিতে, হয়তো জেসন আর টম দুজনেরই উদ্দেশ্যে। তারা একসাথে চলে যায়। আর 4 পর্বের সিরিজটি এখানেই শেষ হয়।
আমাদের সামনে সত্য প্রকাশ হয় যে টমের মৃত্যুর কারণ ছিল তার মামা জেসনের ভুলের কারণে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। পরবর্তীতে জেসন আর তার পরিবার এই সত্য গোপন করার ফলে জোডি বছরের পর বছর ধরে যন্ত্রণা এবং মিথ্যা আশার মধ্য দিয়ে যেতে বাধ্য হয়। আর সব শেষে এই সব ভ্রান্তি তাকে বিশ্বাস করায় যে ড্যানিয়েলই তার ছেলে, যেটা তার জীবনকে আরো ঝুঁকিপূর্ণ করে তোলে। বাস্তবতা যাই হোক, সন্তানকে ফিরে পাওয়ার আশা জোডিকেও সাময়িকভাবে অন্ধ করে তুলেছিল। আর পরে বুঝতে পারে সব ছিল আশার ছলনা, আর মিথ্যা সুন্দর হলেও ভয়ঙ্কর। 4 এপিসোডের সিরিজটি এখানেই শেষ হয়। সবগুলো ভিডিও একসাথেই আপলোড করা হয়েছে, কমেন্ট বক্সে লিঙ্কও থাকছে। কাহিনী বুঝতে হলে সবগুলো এপিসোডই দেখতে হবে, কাজেই অপেক্ষা ছাড়াই পুরো সিরিজ দেখে নাও এক্ষুনি। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিও। আর অসাধারণ সব মুভি ও সিরিজ এক্সপ্লেনেশন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।